আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের একটি ইম্পর্টেন্ট অধ্যায় আলোচনা করব। তোমাদের এই ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থাৎ অসীম গুণোত্তর ধারা। তো এই অধ্যায় সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে গুণোত্তর ধারা সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা জানো তোমাদের জেনারেল ম্যাথে 13তম অধ্যায়, অর্থাৎ সেখানে একটি অধ্যায় রয়েছে তোমাদের ধারা সম্পর্কে, সমান্তর ধারা ও গুণোত্তর ধারা সম্পর্কে, অর্থাৎ 13.2 যে টপিকসটি আছে গুণোত্তর ধারা, তার আংশিক কিছু অংশ এখানে রয়েছে। এছাড়াও কি নতুন টপিকস তোমাদের এই চ্যাপ্টারে থাকবে, সেটি হচ্ছে অসীমতক সমষ্টি। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আমরা এই চ্যাপ্টারটি। তো আমরা শুরুতেই সপ্তম অধ্যায় শুরু করার আগে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। গুণোত্তর ধারা হচ্ছে সেই সকল ধারা যেখানে একটি সংখ্যা দিয়ে শুরু হবে একটি ধারা, এবং পরবর্তী সংখ্যা বা পদগুলো একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, অর্থাৎ সোজা কথা একটা নির্দিষ্ট অনুপাতে পরবর্তী পদগুলো আমরা পাবো। এটাকে বলা হয় গুণোত্তর ধারা। যেমন আমি প্রথমেই যে একটি গুণোত্তর ধারা লিখেছি, এখানে 2 আছে, এর পরবর্তীতে দেওয়া আছে 4, পরবর্তীতে 8, পরবর্তীতে 16 প্লাস ডট ডট, মানে এইভাবে পদগুলো আস্তে আস্তে শেষ পর্যন্ত 1024 এই ধারাটি শেষ হবে। তো এখানে যেহেতু দেখো 2 থেকে যে 4 হলো যে পদটি, এখানে আমরা যদি 4কে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ আমরা যে কোনো গুণোত্তর ধারা বের করার সময় এটা যখন অনুপাতটা বের করবো, এটাকে বলা হয় সাধারণ অনুপাত, যাকে 8 দিয়ে প্রকাশ করা হয়। অনুপাতটা বের করার জন্য আমরা দ্বিতীয় পদকে একবার প্রথম পদ দিয়ে ভাগ করব, আবার তৃতীয় পদকে একবার দ্বিতীয় পদ দিয়ে ভাগ করবো। দেখবো যে অনুপাতটা কি একরকম কিনা। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে আমরা 2 পাই, আবার তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা 2 পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে সাধারণ অনুপাতটি সমান। হ্যাঁ, তাহলে এটি একটি গুণোত্তর ধারা হবে। আর দ্বিতীয়ত যে ধারাটি আমি লিখেছি, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে প্রথম পদ 3, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 1/3 স্কয়ার, চতুর্থ পদ 1/3 কিউব। তো এখানে যদি আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 1/3, আবার তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি আবার যদি আমরা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি, তৃতীয় পদ হচ্ছে 1/3, 1/3 কে 1 দিয়ে ভাগ করলে আমরা পাই 1/3। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুপাতটি সমান, তাহলে এখানে সাধারণ অনুপাতের মান 1/3। তো এই হচ্ছে গুণোত্তর ধারা। এভাবে যদি কোনো ধারার পদগুলো সামনে এগোতে থাকে এটাকে বলা হয় গুণোত্তর ধারা। তো যদি ধারাটির লিমিটেড থাকে, অর্থাৎ একটা সীমা থাকে কত পর্যন্ত হবে, তাহলে এটা সসীম ধারা, আর যদি সীমা না থাকে তাহলে এটাকে বলা হয় অসীম ধারা। তো আমরা সপ্তম অধ্যায়ে যেই ধারা সম্পর্কে আলোচনা করবো এটি মূলত অসীম গুণোত্তর ধারা। তবে অসীম গুণোত্তর ধারা হলেও আমাদেরকে এই ধারাটির বেসিক যে সূত্রগুলো আছে এগুলো জানতে হবে, অর্থাৎ n-তম পদ, তারপরে নির্দিষ্ট কোনো সংখ্যক পদের সমষ্টির সূত্র, এগুলো জানতে হবে। এগুলো জানার পরে আমরা জানবো অসীমতক সমষ্টি সম্পর্কে। তো এই যে আমাদের যে গুণোত্তর ধারাটি দেওয়া থাকবে, গুণোত্তর ধারাটির প্রথম পদকে যদি আমরা a ধরে নিই, আর সাধারণ অনুপাতকে যদি আমরা r ধরি, তাহলে এটার n-তম পদ, মানে যে কোনো একটা পদ ধরো, এই ধারাটা দেওয়া আছে, বলবো যে এখানে এটার 10তম পদ নির্ণয় করো, এরকম। তাহলে এরকম পদ নির্ণয় করার জন্য আমাকে n-তম পদ নির্ণয় সূত্র ইউজ করতে হবে, এবং সূত্রটি হচ্ছে ar⁻n-1। এভাবে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারি। আবার n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ এখান থেকে বললো ধরো এই ধারাটি বা এই ধারাটি যেটাই বলুক না কেন, ধরো তোমাকে বললো যে প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো, তখন আমরা সেই সমষ্টি নির্ণয় করব এই দুটি সূত্র দিয়ে, যে কোনো একটি দিয়ে। এখন কখন কোনটা ইউজ করব, এখানে দুটি ফ্যাক্ট রয়েছে। একটা হচ্ছে r এর মান 1 এর চেয়ে ছোট হতে পারে, আবার r এর মান 1 এর থেকে বড় হতে পারে। তো যদি r মানে সাধারণ অনুপাত যেটা, এটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটি ইউজ করব, a × 1 - r⁻n/1 - r। আর যদি r এর মান 1 এর থেকে বড় হয় তাহলে a × r⁻n/1/r−1, অর্থাৎ r এবং 1 এর মধ্যে যেটা বড় ওইটা আগে থাকবে। 1 বড় হলে 1 আগে, r বড় হলে r আগে। এভাবে মনে রাখলে তুমি সূত্রটি সহজে ব্যবহার করতে পারবে। যেমন আমরা এখানে যে দুটি ধারা দেখতে পাচ্ছি, এই দুটি গুণোত্তর ধারার মধ্যে প্রথম ধারার r এর মান, অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে 2, যা 1 এর থেকে বড়। আর দ্বিতীয় যে ধারাটি লিখেছি এটার r এর মান, অর্থাৎ সাধারণ অনুপাতের মান 1/3, যা 1 এর থেকে ছোট। তাহলে আমরা এই দুটো সূত্র এইভাবে ইউজ করতে পারি।
তো এবারে আমরা চলে যাচ্ছি অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে। অসীমতক সমষ্টি মানে হচ্ছে যে তোমাকে যেই গুণোত্তর ধারা দেওয়া থাকবে এটার নির্দিষ্ট সংখ্যক কোনো পদের সমষ্টি বের করতে বলবে না, বলবে যে এটার অসীমতক সমষ্টি আছে কিনা নির্ণয় করো। এখন একটা হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করো বা আছে কিনা, এই আছে কিনা যাচাইয়ের জন্য তোমাকে এই শর্তটি দেখতে হবে যে তোমার যে আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান, এই মানটি কি আমাদের -1 এর চেয়ে বড় আর 1 এর থেকে ছোট এই ব্যবধির মধ্যে আসছে কিনা। যদি এই ব্যবধির মধ্যে থাকে, এটা আর এটা একই জিনিস, মডুলাস আর লেস দেন 1 এটা, আর মডুলাস উঠিয়ে দিলে 1 এখানে একবার মাইনাস আর এখানে একবার প্লাস আর আসবে, দুই পাশে আর লেস দেন চিহ্ন আসবে। তো এই দুটো কথা একই। তো বেসিক্যালি এটা মনে রাখলে আমাদের সহজ হবে, অর্থাৎ আর এর মান যদি -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট হয় এই লেভেলের এই ব্যবধির মধ্যে পড়ে, তাহলে এই যে ধারটি দেওয়া থাকবে ধারটির অসীমতক সমষ্টি আছে, এটা আমরা বুঝে নেব। তো এরপর এই অসীমতক সমষ্টি যদি এখন আমাদেরকে নির্ণয় করতে বলে তখন আমরা কোন সূত্র ইউজ করব। অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। অসীমতক সমষ্টিকে s ইনফিনিটি দিয়ে প্রকাশ করে। সূত্র হচ্ছে a/1 - r। a মানে প্রথম পদ, 1 তো 1ই, আর r হচ্ছে যেই আমাদের যে সাধারণ পদ আমরা বের করবো আর মানে ওটা। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে যাবতীয় সূত্র। এই অধ্যায়ে আমাদের যা যা সূত্র প্রয়োজন হবে এগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তো এবারে আমরা শুরু করছি এই অধ্যায় একটি সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সপ্তম অধ্যায় থেকে সর্বমোট 3টি সৃজনশীল এবং প্রায় বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করব, যাতে তোমাদের জন্য তোমাদের সুবিধা হয় পরীক্ষার ক্ষেত্রে। তো এইভাবে আমরা মোট 3টি ক্লাসে আমরা এই চ্যাপ্টারটি শেষ করবো ইনশাআল্লাহ। তো আজ হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এই সপ্তম অধ্যায়টির পার্ট 1। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার দেখা যাক প্রথম সৃজনশীলে আমরা কি শিখব। আমরা যে সৃজনশীল সমাধান করব তার উদ্দীপকে দেওয়া আছে যে একটি অনন্ত গুণোত্তর ধারার প্রথম দুই পদের সমষ্টি 3/2 এবং অসীমতক সমষ্টি 2। এখানে দুই রকম সমষ্টি দেওয়া আছে, এটা হচ্ছে 1 নং তথ্য। আর 2 নং এ একটা ধারা দেওয়া আছে 4 + 4 4 + 4 4 4 + ... একটি ধারা। তো এখান থেকে আমাদের ক নং প্রশ্ন বলা হয়েছে 0.12 পৌনঃপুনিক এতকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে পৌনঃপুনিক মানে হচ্ছে যে এই অংশটি বারবার রিপিট হবে, অর্থাৎ 0.121212 ... এভাবে অসংখ্য 12 আসবে। তাই আমরা এটিকে প্রথমেই ভাঙিয়েছি যে 0.121212 ... দিলাম। এখন আমরা এটাকে একটা ধারা আকারে লিখতে পারি এইভাবে যে এটার প্রথম পদটা তুমি লিখবে এখানকার যতটুকু অংশের মধ্যে পৌনঃপুনিক ছিল ওই অংশ পর্যন্ত, অর্থাৎ 0.12 পৌনঃপুনিক দিবে না, প্লাস এবারে এখানে যতটুকু লেখা হয়েছিল, যত ঘর লেখা হয়েছিল তত ঘর পর্যন্ত শূন্য দিয়ে এরপর রিপিট হওয়া অংশটি আবার পরবর্তী পদে যতগুলো ঘর লেখা হয়েছে ততগুলো ঘর পর্যন্ত শূন্য দিয়ে রিপিট অংশটি আবার এভাবে। তো এইভাবে এই ধারাটি চলতে থাকবে। এই সবগুলো পদের যোগফল মানে অনন্ত অসীম ধারা এটা, তো এটার যোগফলটাই হচ্ছে এই আমাদের এই সংখ্যাটি। তো এটাকে যদি আমি এখন যোগফলটা বের করতে পারি, অর্থাৎ সমষ্টি বের করতে পারি, তাহলে আমরা এটার ভগ্নাংশ রূপটি বের করতে পারবো। তো এটাকে যেহেতু একটি ধারার মতো দেখতে, আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এটার প্রথম পদ হচ্ছে a 0.12, এটা সাধারণ পদ আর এর মান হবে, দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করছি, ভাগ করে আমরা 0.01 পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো 0.01 এই মানটি কিন্তু 1 এর থেকে ছোট, আর অবশ্যই -1 এর চেয়ে বড়, যেহেতু মাইনাস নেই তার তো বড় হবেই -1 এর থেকে, আর 1 এর থেকে ছোট। তা আমাদের অসীমতক সমষ্টির যে শর্ত ছিল তার মধ্যে এটি পড়েছে, তাহলে এটা আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো। তার মানে অসীমতক সমষ্টি বের করলেই আমরা এটার এই যোগফলটা পাবো এবং এটার ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে অসীমতক সমষ্টির সূত্র আমরা লিখছি। তো আমরা এই সংখ্যা দিয়ে শুরু করছি যে 0.12 পৌনঃপুনিক সমান a/1 - r। এর মান এবং আর এর মান বসিয়ে দিয়েছি, বিয়োগ করেছি, নিচে বিয়োগ করে এটা পেয়েছি, এবং এটার ভগ্নাংশের রূপ হচ্ছে 4/33। তুমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটাকে দাও, ভাগফল আকারে লিখো, এরপর তোমাকে তুমি যদি শিফট a/b যে বাটনটি রয়েছে ভগ্নাংশে সেটি দাও, তোমাকে এই মানটি দিয়ে দিবে ক্যালকুলেটর, এভাবে তুমি সহজে বের করতে পারবে। তো এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। চলো এবার সমাধান করা যাক আমাদের খ নং প্রশ্ন। খ নংয়ে বলা হয়েছে একে বর্ণিত ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। একটি তথ্য দেওয়া ছিল একটি অনন্ত গুণোত্তর ধারার প্রথম দুই পদের সমষ্টি 3/2 এবং অসীমতক সমষ্টি 2। তো আমাদেরকে এই দুই তথ্যের সাহায্যে এই যে ধারার কথা বলা হয়েছে এই ধারাটির সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান বের করতে হবে। চলো আমরা বের করি। তো খ নংয়ের জন্য আমরা শুরুতেই ধরে নিচ্ছি যে গুণোত্তর ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। যেহেতু আমাদের গুণোত্তর ধারাটির কথা এখানে ধারাটি দেওয়া নেই, কিছু তথ্য দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা সূত্র ফেলার জন্য আমরা ধরে নিচ্ছি যে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r।
তো আমাদের এখানে বলা ছিল যে প্রথম দুই পদের সমষ্টি 3/2, যেহেতু এর একটি গুণোত্তর ধারা, এর প্রথম পদ a আমরা ধরে নিয়েছি, দ্বিতীয় পদ হবে a এর সাথে সাধারণ পদটি আর গুণ হলে যা হয় সেটা দ্বিতীয় পদ। তাহলে এই যে প্রথম দুই পদের সমষ্টি আমরা শর্ত আকারে লিখছি সমান সমান 3/2, এটা 1 নং সমীকরণ। আর এরপর বলা আছে অসীমতক সমষ্টি 2 অর্থাৎ a/1 - r, এটা হচ্ছে অসীমতক সমষ্টির সূত্র, এটার মান 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এটাকে আমরা কিছুটা প্রতিস্থাপন পদ্ধতির মতো সমাধান করব। তো প্রথমে আমরা 2 নং হতে পাই, 2 নং থেকে এখানে আর গুণ করার মাধ্যমে a সমান সমান 2 - 2r পেয়েছি। তো এই a এর মানটি আমরা 1 নং এ ব্যবহার করব। তাহলে 1 নং এ a এর মান বসিয়ে পাই, 1 নং এ a যেখানে আছে এখানে আমরা এই যে এর যে মান 2 - 2r এটি বসিয়ে দিয়েছি সমান সমান 3/2। এরপর এটাকে সমাধান করেছি, প্রথমে r দিয়ে এটাকে গুণ করা হয়েছে, গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি -2r এবং +2r কাটাকাটি যায়, এরপর থাকে 2 - 2r² = 3/2, নিচে 2 এখানে এসে গুণ হয়ে গিয়েছে, তাহলে 4 - 4r² = 3। এরপরে যেহেতু r এখানে আছে আর 4 এবং 3 সংখ্যা, আমরা চেষ্টা করেছি সংখ্যাগুলো এক পাশে রাখতে আর যে পদটিতে আছে একসাথে এক জায়গায় রাখতে। এরপর আমরা বিয়োগ করে এই 4 কে নিচে নিয়ে গিয়েছি 1/4। এরপর r² মান যেহেতু 1/4, তাহলে r এর মান হবে, এটাকে রুট করতে হবে। আর আমরা জানি 1/4 কে রুট করলে 1/2 হয়। আর r² মান, r এর মান পজিটিভ মানও হতে পারে, নেগেটিভ মানও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা +-1/2 লিখেছি। তো এই হচ্ছে খ নং প্রশ্ন। চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গ নং প্রশ্নটি দেখি। গ নং প্রশ্নে বলা হয়েছে 2 নং ধারাটির প্রথম n পদের সমষ্টি নির্ণয় করো। 2 নং ধারা এটা হচ্ছে 4 + 44 + 444 +... একটি ধারা, এটার n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তো শুরুতেই আমরা ধারাটি লিখে নিচ্ছি যে 4 + 44 + 444 যেহেতু আমাদেরকে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলা হয়েছে, তাই আমরা শেষে n তম পদ লিখেছি। তোমরা এই জিনিসটি ভুল করো প্রিয় শিক্ষার্থীরা, যে তোমরা শেষে এই n তম পদ কথা লিখতে ভুলে যাও। তোমাদেরকে প্রত্যেকটি লাইনে এই n তম পদ কথাটি লিখতে হবে, যেহেতু আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করছি তাই। তো এবারে মনে রাখবে এই নিয়মের অঙ্কে প্রথম লাইন তুমি যে সংখ্যা দিয়ে ধারা তৈরি করেছো, ধর প্রশ্ন যে ধারা দেওয়া ছিল, তুমি পরের লাইনে গিয়ে ওই সংখ্যাটি কমন নিবে 4, তাহলে 4 কমন নিলে সবগুলো 4 1 হয়ে যাবে। আমরা 4 গুলো জায়গায় 1 লিখে দিয়েছি, n তম পদ ঠিক থাকবে। পরবর্তী লাইনে আবার এই 1 গুলোকে 9 বানাতে হবে, এটা হচ্ছে এই অঙ্কের নিয়ম। 1 গুলোকে 9 বানিয়ে এখান থেকে আমরা ধারা তৈরি করব। তাই যে 9 গুণ 1 গুলো 9 তৈরি করবো, তার মানে 9 দিয়ে গুণ করতে হবে। এখন গুণ তো আর আমরা এমনি করতে পারছি না, তাই প্রথমে তুমি এখানে 9 ভাগ করে নিবে 4/9, তারপর আবার এখানে 9 দিয়ে গুণ করে নিবে, তাহলে লাইন ঠিক থাকবে। এবারে 9 কে লিখবে 10 - 1, 99 কে লিখবে 100 - 1, 999 কে লিখবে 1000 - 1 n তম পদ। তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে 10, 100, 1000 এগুলো দিয়ে একটা ধারা তৈরি করব, আবার 1 গুলো দিয়ে একটা ধারা তৈরি করব, এটা। তো আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা 10, 100, 1000 দিয়ে ধারা তৈরি করেছি, এটা ফার্স্ট ব্র্যাকেট লিখেছি, এটা তো n তম পদ দেব শেষে। এবং এখানে যে -1 গুলো ছিল n তম পদ পর্যন্ত, তো এটা মাইনাস গুলো একবার কমন নিয়ে নিলাম, মাইনাস, এরপর ব্র্যাকেটে 1 গুলো প্লাস আকারে লিখব, 1 + 1 + 1 + n তম পদ এইভাবে। তো এই যে 10 + 100, 1000 এই ধারাটি, এটা আমরা দেখতে পাচ্ছি একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ হচ্ছে 10 এবং সাধারণ অনুপাত এটারও দেখো 100 কে 10 দিয়ে ভাগ করলে 10 হয়, 1000 কে 100 দিয়ে ভাগ করলে 10 হয়, তার মানে সাধারণ অনুপাত 10 আর এর মান 10। তো আমরা ওই যে n সংখ্যক পদের যে সমষ্টি সূত্র শিখেছি গুণোত্তর ধারা, এখানে আর এর মান যেহেতু 10 1 এর চেয়ে বড়, তাহলে আমরা ওই সূত্রটি ইউজ করব, যেটা হচ্ছে a * r⁻1/r-1, আর মাইনাস এখানে এই মাইনাসটি, এই যে 1 1 1 যোগ করছি, কতগুলো 1 যোগ করব, এখানে n সংখ্যক 1 যোগ হবে এখানে। তো n সংখ্যক 1 যোগ করলে যোগফলটা n হবে, তাই n লিখেছি। এখানে আর n তম পদ দরকার নেই, অনেকে এই ভুলটা করো, এই জায়গায় ভুলে n তম পদ লিখে দাও, n তম পদ হবে না, শুধু n হবে। তো এবারে এখানে 10 - 1 বিয়োগ করলে হয় 9, 9 এবং 9 গুণ হয় 81, আর উপরে 4 × 40, আর 10 টু দি পাওয়ার -1 এটা পাশে চলে আসবে, মাইনাস এটার সাথে 4/9 আমি যদি গুণ করি তাহলে হবে 4/8/9। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এটা। এভাবে আমরা অ্যান্সারটি রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম আমরা। ইনশাআল্লাহ আমরা আগামী 2টি ক্লাসে একটি করে সৃজনশীল এবং বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আশা করছি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো, কোন জায়গায় তোমরা বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটা অবশ্যই আমাকে জানাবে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, উভয় জায়গায় তোমরা আমাদেরকে ফলো করতে পারো। আমাদের ক্লাসগুলো অবশ্যই নিয়মিত দেখবে এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তো সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।